শ্মশানে আমরা মৃতদেহ পোড়াতে অনেকেই কিন্তু যাই, বিশেষ করে পুরুষরা, ছেলেরা বিশেষ করে যান। মৃতদেহ যখন চিতায় তোলা হয় তার আগে কিছু রিচুয়াল থাকে যেগুলো করানো হয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আসলাম তোমাদের কাছে একটা দুর্দান্ত, বলতে পারি ভয়ঙ্কর ঘটনা নিয়ে। দুটো ঘটনা আছে, একটি ঘটনা খুব শর্ট, আর প্রথম যে শ্মশানের ঘটনাটা বলবো, ঘটনাটা শুনলেই যদি মন দিয়ে শোনো, বলতে পারি গায়ে একটা শিহরণ দেবে। যত গভীরে যাবে একটা করে শিহরণ শরীরের মধ্যে ঢেউ তুলবে। তাহলে চলো, বেশি কথা বলে সময় নষ্ট করব না। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। যারা নতুন আজকে আমার ঘটনাটা ওয়াচ করছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো আমরা ঘটনায় যাই। ঘটনাটা পাঠায় হচ্ছে কাঞ্চন দত্ত। কাঞ্চনের বাড়ি হচ্ছে বেলুর মঠের ওখানে, আমাদের কলকাতায়। কাঞ্চন বলে, দিদি আমি একজন পড়ুয়া, আমার বয়স 23+। বাড়ির একটিমাত্র ছেলে। সেরকমভাবে বাড়ির খুব একটা বাধ্য আমি না, তবে অবাধ্যও না। বাবা মা যথেষ্ট স্নেহ করেন, বাবা মাকে আমি রেসপেক্ট করি, তবে কখনো কখনো আমার মাথাটা একটু খারাপ হয়ে যায়, আর তখনই যত গণ্ডগোল হয়ে যায়। ঘটনাটা হয় হচ্ছে ঠিক 2019 সালের জানুয়ারি মাস। জানুয়ারি মাস মানেই কনকনি একটা ঠান্ডা, একটা শিহরণ, একটা ফুরফুরে আমেজ। আমরা রকে বসে বেলুর মঠের ওখানে গল্প করছি, সাথে 7-8 জন আমাদের কলেজের পড়ুয়া বন্ধুরা। সেটা একদিনের না, সেটা আমাদের প্রত্যেক দিনেরই একটা আলাপ পরিচয় হয়। সে পার্টি পলিটিক্স থেকে শুরু করে ফিল্ম জগৎ নিয়ে, এমনকি পাড়ার ছেলে মেয়ে, কলেজের সব কিছু পড়াশোনা মিলিয়ে মিশিয়ে একটা গল্পর আসর বসে। কখনো কখনো ভূত প্রেত নিয়েও আলোচনা হয়। তো সেই দিনকে আমরা বসে আছি, গল্প করছি, কোনো একটা টপিক আমাদের ছিল, ঠিক মাথায় নেই। হঠাৎ করে আমাদেরই পাড়ার এক কাকিমা ছুটতে ছুটতে আমাদের কাছে আসে, এসে বলল, কাঞ্চন, সৌরভ, পিনাই, আজকে একটা ঘটনা ঘটেছে জানিস? আমরা বললাম, কি ঘটনা? বললো, আর বলিস না রে, তোদের হারু কাকা আছে না, ওই হারু কাকা বিষ খেয়েছে। হারু কাকা মানে এবার বলি, উনি হচ্ছে আইসক্রিম বিক্রি করেন। বউ নেই বাড়িতে, একটি মেয়ে আছে, মেয়েটি পড়াশোনা করছিলেন, তারপরে কোনো একটা কারণে হয়তো দরিদ্রতার জন্য পড়াশোনাটা ছেড়ে দেয়। মেয়েটা তার মাঝখানে একবার একটি ছেলের সাথে বাড়ি ছেড়ে চলেও যায়, আবার চলেও আসে, বাড়িতেই থাকতো। কিন্তু মেয়েটা বিয়ে করে যার সাথে চলে যায়, তারপরে যখন বাড়ি ফিরে আসে, হয় না পাড়ার লোকজন কিছু থাকে, বাড়িতে সুখ শান্তি মানুষের না আনতে পারলেও অশান্তিটা আনাটা খুব ইজি। সেরকম বাড়িতে তার বাবাকে ঘুরে ঘুরে গরম ঠান্ডা সবসময় তার আইসক্রিম বিক্রি করতো। যখন খুব চড়া ঠান্ডা পড়তো তখন আচার, কোনো সময় ছাতা, কোনো সময় কিছু একটা কাজ করে কোনো রকম পেট চালাতো বাবা আর মেয়ে। কলকাতা শহরে কিন্তু বেশ ঠান্ডার দিকেও আইসক্রিম পাওয়া যায়, মানুষ খেতে পছন্দ করে। অনেক দূর দূরান্ত থেকে বেলুর মঠে অনেক মানুষ, অনেক সমারোহ হয়, সেখানে উনি গেটের সামনে দাঁড়িয়ে আইসক্রিম বিক্রি করতেন। সেই হারু কাকা মেয়ের সাথে তুমুল অশান্তি, বাড়িতে এক টানা 10 দিন চলে। সে পারিবারিক কারণে বিষ খায়, মারা যায়। আমরা শুনতেই রক পুরো ফাঁকা, ছুটে গেলাম হারু কাকার বাড়ি। তার মেয়ে তার বাবাকে জড়িয়ে কাঁদছে, আরও লোকজন যেটা হয়। সবাই বলল, দেখ হারু কাকা তো সেরকম কেউ নেই, সদ্গতি করতে গেলে পাড়ার ছেলেদেরই নিয়ে যেতে হবে, তোরা নিয়ে যা, কি আর করবি, ছোটবেলা দিয়ে তো এই কাকার কাছেই তো আইসক্রিম খেয়ে বড় হয়েছিস,
স্কুলেও উনি যেতেন, স্কুলে যেখানে পড়াশোনা করতাম আমরা, কলেজেও কখনো কখনো উনি যেতেন, বিকেলবেলা বেলুড় মঠেও উনি থাকতেন। সত্যি কথা, হারু কাকার হাতে অনেক বকা খেয়েছি, মার খেয়েছি, আইসক্রিম খেয়েছি, মিলিয়ে মিশিয়ে একটা অনুভূতি, একটা কষ্ট, বেদনা, বেদনা সবার মধ্যেই রয়েছে। তো আমরা তখন বললাম, ঠিক আছে, পাড়ার আমরা যত ছেলে আছি, এই তোরা যাবি তো, এই তুই যাবি তো, সবাইকে জিজ্ঞেস করলাম। মাঝখান দিয়ে সৌরভ বলল, না আমার মায়ের শরীরটা ভালো না, যাব না। আর সবাই মোটামুটি বলল যাব। আরও কিছু পাড়ার যারা আমাদের বন্ধুরা, মুখ চেনা পরিচিত পাড়ার মধ্যে থাকে দাদারা, তারাও বললো আমরা যাব। আমি বাড়ি আসলাম, গামছা নিলাম, যেটা পরেছিলাম প্যান্ট জামাটা খুলে একটা হাফ প্যান্ট পরি, একটা স্যান্ডো গেঞ্জি গায়ে দিলাম। গঙ্গার ঘাট যেখানে দেহ নিয়ে যাওয়া হবে, খুব একটা দূরত্ব না, আমাদের বাড়ি থেকে 15-20 মিনিটের ব্যাপার। মা বলল, কি ব্যাপার, গামছা টামছা কোমরে বেঁধে কেউ মারা গেছে নাকি? আমি বললাম, জানো না, হারু কাকা বিষ খেয়েছে। মা তো সাথে সাথে বললে, কি রে, কি করে হলো, কি ব্যাপার, যেটা সব বাড়িতে না জানা থাকলে হঠাৎ জানলে যেটা হয়। তো এই কথা নিয়ে বলতে বলতে মা আমাকে বলল, দেখ বাবা কাঞ্চন, যাস না, হারু কাকাকে নিয়ে যাওয়ার জন্য পাড়ায় আরও অনেক ছেলেরা আছে, যাস না, বাবা এসব জিনিসগুলো পছন্দ করে না। সত্যি কথা, আমার বাবা এসব জিনিস একদম পছন্দ করে না, কিন্তু বাবা পছন্দ না করলেও আমার কিছু করার নেই, আমি যাব বলেছি মানে যাব। কারোর কথা শুনলাম না। ওই যে বললাম, আমি ভালোতে ভালো, আমার যদি মাথাটা একটু ঘুরে যায় আমি সেই কাজটা করব। যাই হোক, আমি চলে গেলাম হারু কাকাকে নিয়ে শ্মশানের উদ্দেশ্যে। যখন হারু কাকার বাড়ি থেকে আমরা রওনা দিই, তখন রাত 11টা বাজে। সবাই বলল, এত রাতে যাচ্ছিস, আবার চিতায় তুলবে তো? তা আমরা বললাম, হ্যাঁ হ্যাঁ, ও ঠিক আছে, চল না তোরা সব। তুলবে না মানে, পাড়ার ছেলে পেলে তো, অনেক সময় হয় রাতের বেলা ডোম টোম থাকে না বলে মৃতদেহ পোড়ানো যায় না, আর তার মধ্যে ঠান্ডা কনকনিয়ে শীত পড়েছে। আমরা গেলাম নিয়ে, যেতে দেখলাম সেরকম ডোম টোম কেউ নেই, পুরো ফাঁকা শ্মশান একদম, মানে কি বলবো, লোকজন নেই, 2-3টে কুকুর ঘুরছে। আমরা বললাম, কি হবে এখন, এত কনকনে ঠান্ডা, আর গঙ্গার পাড়ে বিবর্ষ ঠান্ডা হাওয়া দিচ্ছে, বসে রয়েছি। ওখানেরই এক দাদা, মানে আমাদের পাড়ার হারু কাকুকে নিয়ে যায়, আমাদের সাথেই যায়। ওই দাদা বলল যে, দাঁড়া, আমি একজনের বাড়ি চিনি, মানে ডোমের বাড়ি, তোরা এখানে বস, আমি দেখি ডোমকে যদি আনতে পারি। আনতে তো হবেই, রাতের বেলা আমরা কি আবার সারা রাত বসে থাকবো, না ডেড বডিটাকে নিয়ে আবার হারু কাকার বাড়ি রিটার্ন যাবো, এটা তো হয় না। তো সেই দাদা যখন যায়, তখন আমাদের মধ্যে একজনকে বললো, আয় আমার সাথে চল, একা যাব, কিরকম একটা লাগছে, ফাঁকা, ঠান্ডার সময় রাস্তাঘাট পুরো ফাঁকা নির্জন, আর শীতের সময় তো এমনি ফাঁকা, গরমকালে হলে তখনও হয়তো গঙ্গার পাড়ে 2-4টে লোক পাওয়া যায়, সে মদমাতাল হলেও থাকে পড়ে। যাই হোক, আমিই গেলাম। কাঞ্চন ভাই বলছে, দিদি আমি ছুটে যাই। সে দাদার সাথে গল্প করতে করতে যাই। যখন ডোমের বাড়ি গেলাম, ডোমের বাড়িতে যাওয়া মাত্রই একটা কিরকম অদ্ভুত একটা গন্ধ, জানি না, মানে এই বলে না, হসপিটালে কাজ করলে বাড়িতে যখন আসে ডক্টর বলো, দেন নার্স থাকে, যারা থাকেন, একটা না হসপিটালে একটা গন্ধ বেরোয়, মানে ফিনাইল, নানা রকম যে মেডিসিনগুলো থাকে তার একটা গন্ধ জামায় থাকে। হয়তো সেইটাই, যে ডোম কাকা বাড়িতে রয়েছে, একটা মৃতদেহ পুড়লে, একটা চিতায় দিলে একটা মাংসর পোড়ার একটা গন্ধ বেরোয়, ঠিক সেই দুর্গন্ধটা বাড়ির ওখান থেকে আমরা পাচ্ছি। তো যে দাদা ছিল সাথে, সে দাদা বলল, কাঞ্চন তুই এখানে দাঁড়া, আমি গিয়ে দেখি, কারণ ওরা বেশিরভাগ সময় নেশা করে থাকে, আর রাতের বেলা ঠান্ডা, এবার যখন চলে এসছে ওখান থেকে, তার মানে নেশা করে শুয়ে রয়েছে। তো সেই দাদাটা অনেক করে ডাকে, ও ডোম ভাই, ও ডোম ভাই, চলো, ডেড বডি এসছে, এই ঠান্ডায় কতক্ষণ আমরা থাকবো গঙ্গার পাড়ে, চলো সদ্গতি করে দাও। অনেক করে ডাকার পর
সেই ডোমের বউ উঠে আসে, এসে বলল, কে এত ঠান্ডার মধ্যে রাতের বেলা? ওহ, তোমরা সকালবেলা বডিটা আনতে পারোনি? এই তো মানুষটা কিছুক্ষণ আগে নেশা করে শুয়েছে, উঠবে বলে তো মনে হয় না। আমরা বললাম, তা বললে কি হবে নাকি? উঠবে বললে হয় না? আমরা কি মৃতদেহটাকে ফেলে রেখে দেবো নাকি সকাল হওয়ার অপেক্ষায়? এটা কখনো হয়? যা করবে করো, চলো, টাকা পয়সা লাগলে আমরা দেবো, একটু ডাকো বৌদি। অনেক করে বলতে, টাকার কথা শুনতেই তার বউ গিয়ে ডাকতে শুরু করে। অনেকক্ষণ পর সেই ডোম যে ভাই, সে ওঠে। উঠে, বেশি বয়স না, ওই মোটামুটি 47-48 বছর এরকম বয়স। যে দাদাটা ছিল তার হয়তো বয়স বেশি হবে আরও, আমাদের সাথে যে ছিল। যাই হোক, ডোম ভাই আসলো, চোখ তো পুরো লাল, একটু হেলতে দুলতে তুলতে তুলতে আসে। হ্যাঁ, কি হয়েছে, কোথায় যাব? এখন কি যাওয়ার সময়? হ্যাঁ, এত রাতের বেলা? কটা বাজে? ঠান্ডার মধ্যে আমার খুব শীত করছে, আমি এখন ঘুমাবো। তো যে দাদা ছিল সে বুঝতে পারে এই ডোম এত সহজে যাবে না। দাদার পকেট থেকে দুটো 500 টাকার নোট বের করে ডোমের হাতে দেয়, দিয়ে বললো, দেখো, 500 টাকা দিলাম, কাজটা করে দাও। আরও 1000 টাকা দিলাম, কাজটা করে দাও, তারপর নয় আরও 1000 টাকা দেবো। ডোমকে তো এত দিতে লাগে না, দেবো, চলো। সেই কাকার তো কেউ নেই, আর কাকা জীবনে অনেক কষ্ট করেছে, বুঝেছো ডোম ভাই? মরে যাওয়ার পরও সে শ্মশানে চিতায় উঠতেও তার কষ্ট, শ্মশানে পড়ে রয়েছে এই ঠান্ডার মধ্যে, মৃতদেহটা কষ্ট পাচ্ছে, তার সাথে আমরা অনেক ছেলে এসছি, চলো ডোম ভাই চলো। টাকা পাওয়ার পরেই ডোম ভাই তার বউকে বলল, এই আমাকে ওখান থেকে সোয়েটারটা দে। সোয়েটার দিল, সোয়েটার পরে আমাদের সাথে তুলতে তুলতে যাচ্ছে নিজের মতো, আমরা দুজন পেছনে। ও একা 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 একটা বিড়ি টানতে 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 চলে গেল। মানে ওই যে কথায় আছে না, যাতে মাতাল তালে ঠিক, ঠিক সেই বাংলার অনুবাদটা সেই দিন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। কারণ সেই ডোম যতই নেশা করুক, শ্মশানের পথটা তার ঠিক চেনা। তুলতে তুলতে এদিক ওইদিক পা দুলছে, কিন্তু শ্মশানের পথে ঠিক সে হেঁটে চলে যায়। গেল, যাবার পর ওখানে গিয়ে বলছে, আর তো কেউ নেই, একা, তাহলে তোরা কাজ কর। মানে আরও যে ছেলে ছিল আমাদের সাথে গেছিল তাদেরকে বলছে ডোম ভাই, খোকা, তোরা একটু হাতে হাতে কাঠগুলো সাজা, দিয়ে চিতায় দিয়ে দিচ্ছি। আমরা বললাম, কিছু নিয়ম আছে সেগুলো বলো। তা বললো, এই 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 কর, রাতের বেলা কি পাওয়া যাবে, যা যেইটুনি পাড়ায় মা কাকিমা ঠাকুমাদের কাছে শুনেছি, কারণ ওই রাতের বেলা সবই বন্ধ, কিছু পাওয়ার মতো না, কিছু আনার মতো না। তো আমরা ওরকমভাবে চিতায় তুলে দিই। কোনো রকমে চিতায় দেওয়ার পর ডেড বডিটা এতটাই ঠান্ডা হয়ে গেছে, আর বিষ খেয়েছে, পুলিশ টুলিশ সব সেই সব হয়ে যায়, সুসাইড করেছে নিজে, ওইসব সব কিছু হয়ে গেছে। আমরা পরে অনেক জানতে পেরেছি, তো আগে জানলে হয়তো অনেক আগে থেকে আমাদের দৌড়াদৌড়ি করতে হতো, সেরকম কিছু হয়নি। তা আমরা বসে আছি, ডোম একদম চিতা সাজিয়ে সব কিছু করে বলল, মুখাগ্নি কে করবি রে? তো আমাদের পাড়াতেই একজন বুড়ো কাকা বলেছিল, উনি বললো, আমি দেবো। মেয়েটার অবস্থা তো সেরকম না, ওনার তো ছেলে টেলে নেই, কে আর দেবে, আর মুখাগ্নি করাটা পুণ্যির কাজ, এটা কোনো ব্যাপার না। তো সে বলল, কি আছে, যার কেউ নেই তার কি কেউ মুখাগ্নি করে না? তো প্রথমে ডোমকে আমরা বলেছিলাম, ডোম বলল যে, না, আমি এখন স্নান টান করবো না, আমিও সাজিয়ে তোমরা কেউ আগুন দাও, আমি চলে যাব। মানে ডোম থাকবে না, ও চলে যাবে বাড়ি। যা হোক, ও কাজ টাজ করে ওকে 500 টাকা দেওয়া হয়, ও থাকেনি বলে ওকে 1000 টাকা দেওয়া হয়নি। ডোম পকেটে দেখিও নি, ভরে নিয়ে আবার তুলতে তুলতে ও বাড়ির রাস্তায়। এবার যখন ওই কাকার চিতা যখন পুড়ছে, আমরা মোটামুটি সবাই ওই চিতার আগুনে পাশে বসে আছি। কারণ আগুন একটা পবিত্র জিনিস, যখন দেহটা আগুনে দেওয়া হয়েছে তখন সেখান থেকে আর কোনো রকম কিছু ভয় নেই। মানুষটা পুড়ছে, সদ্গতি হচ্ছে, সে আগুন পেয়েছে, মুখ আগ্নি হয়েছে, যার কারণে যার জন্যই হোক। তো আমরা বসে আছি,
এতটা হাওয়া দিচ্ছে, এত ঠান্ডা, কখনো আগুন হাওয়া দিচ্ছে এমন, চলে যাচ্ছে এইদিকে আগুন, কোনো সময় আমাদের দিকে আগুন আসছে, এরকম হচ্ছে। তো আমরা সবাই কথা বলছি যে চলো এবার আমরা সব বাড়ির দিকে যাই। আর কি হবে, ও ডোমরা সকালবেলা আসবে খুনি, নাহলে কেউ এসে বলবে ওরা পরিষ্কার করে পুরো সব জলে দিয়ে দেবে। প্রত্যেক দিনই চিতা ঝাড় দেওয়া হয়, আগুন যে পোড়া ছাই সেগুলো প্রত্যেক দিন সকালে পরিষ্কার করা হয়। রাতের বেলা নেশা করে শোয়, দিনের বেলা তো নেশা কেটে যায়, এসব পরিষ্কার পরিচ্ছন্ন হয়, গঙ্গার জল দিয়ে ধোয়, এগুলো আমাদের চোখে দেখা। তো ওখানে যারা সিনিয়র দাদা ছিল অনেকেই বলল যে দাঁড়া, এরকমভাবে পুরো না পোড়া পর্যন্ত ছেড়ে যাওয়াটা উচিত না, ওনার তো বাড়ির কেউ নেই, আমরাই তো এখন সব, এতটা যখন করলাম পুরো পোড়া পর্যন্ত আমরা থাকি। তা আমরা ওরকমভাবে পোড়া পর্যন্ত বসে আছি। একটা কাঠ যেটা মৃতদেহর বডির ওপর ছিল, ডেড বডির ওপর, সেই কাঠটা পুরো আগুনের একটা গোলা পুড়ে লাল হয়ে গেছে। কাঠটা ছিটকে এসে আমাদের সাথে একজন পাড়ারই এক দাদা বসেছিল, ওই দাদার নাম অলোক। ওই দাদার পায়ের সামনে পড়ে। পায়ের সামনে যখন একটা পোড়া জ্বলন্ত কাঠ পড়ে তখন একটা দেখবে পড়তেই ওই যে আগুনের একটা ফুরকুড়ি বেরোয়, সেগুলো পায়ের মধ্যে লাগে। তো দাদাটা পাটা মিলে বসেছিল, ও হাওয়াই চটি পড়েছিল, চপ্পল ওর পায়ে লাগে। ওর সাথে সাথে ও মাগো বলে উঠে পড়ে, উঠে বলছে হা পাটা জ্বলে গেল। তা আমরা তখন বললাম যা 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 দাদা, গঙ্গায় যা, গঙ্গায় গিয়ে পাটা একটুখানি জল দিয়ে ধো, পুড়ে টুড়ে গেল নাকি, এগুলো তো ভালো না, আমরা শুনেছি বড়দের মুখে এগুলো ভালো না। যাই হোক, সে দাদা বলল না সেরম কিছু হয়নি। যাই হোক, ও আবার থু করে হাতে একটু থুতু নিয়ে পায়ের মধ্যে আস্তে আস্তে বোলাচ্ছে, না ওইটাই ওর আরাম। অনেক সময় হয় দেখবে আমাদের রান্না করতে করতে অনেক সময় হাত কেটে গেলে বা জ্বলে গেলে আমরা দেখবে আস্তে করে জিভটা দিয়ে একটু চেটে নিই, দেখবে ঠান্ডা ঠান্ডা লাগে, বেশ একটা শান্তি লাগে। তো ও সেটা করছে। তো যাই হোক, আমরা বসে অনেকক্ষণ বসে থাকার পর আস্তে 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 তখনও চিতা পুড়ছে কিন্তু অনেকটা কমে এসছে। তো আমরা ওখান থেকে উঠে যে যার মতো মানে ওখান থেকে বেরিয়ে যাব জাস্ট, হঠাৎ করে আমাদের মধ্যে থাকাই যে অলোক দাদার পায়ে আগুনটা পড়েছিল, ওই দাদা দেখছি বসে আছে। আমরা উঠে না কথা বলতে বলতে এক দল গেছি, তো প্রায় 16-17 জন, কথা বলতে বলতে চিতা থেকে বেরোচ্ছি, মানে ওই যেখানে চিতা পুড়ছে ওখান থেকে আমরা বেরোচ্ছি শ্মশানটা দিয়ে। তো হট করে আমাদের মধ্যে কেউ একজন পেছন ফিরে দেখছে ওই অলোক দাদা এখনো বসে ওই মরার যে আগুনটা ওইদিকে তাকিয়ে রয়েছে। তো আমাদের মধ্যে যে সিনিয়র এক দাদা ছিল, 2-3 জনের মধ্যে একজন দাদা বলছে এই অলোক চল, বাড়ি যাবি না, ঠান্ডার মতো বসে আছিস, ও পুড়ে গেছে, চল আমাদের আবার গঙ্গার ঘাটে যেতে হবে, স্নান টান করতে হবে। কোনো কথা বললো না, চুপচাপ উঠে চলে আসলো। তা আমাদের মধ্যে সব ছোট ছোট অল্প বয়সী যা আমাদের বন্ধু বান্ধব পাড়ায় ছিল, ওরা আবার বলছে না না স্নান টান করবো না এখন গঙ্গায়, বাড়ি গিয়ে করে নেবো, কিছু নিয়ম থাকে, নিম পাতা, তারপরে লোহা ছোঁয়ানো, আগুনের তাপ, এগুলো বাড়ি থেকে নেবো, তারপর গিয়ে স্নান টান করবো। আবার কেউ বলছে না স্নান করে চল বাড়িতে বকবে, এইসব আলোচনা হচ্ছে। অলোক যে দাদাভাই ছিল, ও দেখলাম নিজের মতো নিজে আসলো, কিছুক্ষণ আমাদের সাথে দাঁড়ালো, কোনো কথা আলোচনা করলো না। ও আবার দেখলাম হাঁটছে, ওর সাথে আরও অনেকেই হাঁটছে আগে পরে করে। তো আমরা না যে যার মতো বাড়ি চলে আসি, 2-1 জন গঙ্গায় স্নান করতে চলে যায়, আমরা বাড়ি চলে আসি। বললাম তোরা করে চলে আয়, কেন ওই ঠান্ডায়, গরমে হলে সবাই করতাম, ঠান্ডায় কারোর এনার্জি নেই যে গঙ্গায় গিয়ে স্নান করবো। বাড়ি চলে যাই, রাতে যে যার বাড়ি। মা তো একটু বকা দিল, বাবা বলল কালকে সকালে আমি বুঝবো তোকে, কথা কেন শুনিস না তুই, এত করে না করার পরেও তুই গেলি। যাক গে, এইসব কথা বলায় আমি গিয়ে চুপচাপ কিন্তু শুয়ে পড়ি। সকাল হয়, গা হাত পা প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড ব্যথা। মা বলেছিলাম না যাবি না, শুনিস নি, দেখলি, হ্যাঁ রাতের বেলা এলি, অত রাতে ঠান্ডার মতো স্নান করেছিস, গিজারটা অন করেছিলিস? আমি বললাম না। বলে কেন রে, গিজারটা অন করতে পারিস নি? এই জন্য তো এবার জ্বর আসবে, পড়াশোনাটা লবণাঙ্কায় যাবে, হবে না, বাড়িতে যেটা হয় চলছে। কাঞ্চন ভাই বলছে দিদি আমি পরে
বাড়িতে চাটা কিছু খাইনি, মায়ের ওই গজ গজ সকালে আরম্ভ হয়েছে। বেরিয়ে পাড়ার রকে গেলাম, গিয়ে বসে আছে। আরও রাতে ছিল, দুই একজন এলো, ওদেরও একই অবস্থা, গা হাত পা ব্যথা। বলছে ভাই প্রচণ্ড পায়ের ডিম ব্যথা হয়েছে, গায়ে কাটে কাটে ব্যথা। আমি বললাম তোদের শুধু হয়নি রে, আমারও হয়েছে। আমরা কথা বলছি, হট করে যে অলোক দাদা যার পায়ে আগুনটা পড়েছিল, ওর বাবা সাইকেল নিয়ে যাচ্ছে, বয়স্ক, উনি বাজার টাজার করে মাঝে মাঝে, অলোক অলোক দাদা ভাইও করে। তো বাবা যাচ্ছে, তখন আমরা বললাম কাকু অলোক দাদা ভাই কই, আসবে নাকি পরে? কাকু বললো আরে না রে, অলোকের তো শরীরটা খুব খারাপ, জ্বর এসেছে, পা তুলতে পারছে না, ওর পাটা বলছে প্রচণ্ড ভারী হয়ে আছে, বলে চলে গেল। আমরা বললাম ও আচ্ছা আচ্ছা, অনেকক্ষণ বসেছিল তো, হয়তো পাটা অনেক সময় নার্ভের প্রবলেম হয়, তো আমরা এটাই ভেবেছি। আবার আমাদেরই মধ্যে কিছু বন্ধু বললো না রে, ওই অলোকদার পায়ে কিন্তু বাবা মরার ওই চিতার কাঠ এসে পড়েছিল, কিছু হলো না তো রে, কোনো ব্যাপার না তো। মানে প্রথমেই বললাম না, আমাদের ওখানে সব রকম আলোচনা হয়। যাই হোক, অনেকক্ষণ বসার পর দেখলাম আমার বাবা বাজার যাচ্ছে, আমার দিকে কটমটিয়ে দেখলো, আমিও দেখলাম। বাইকটা একটু থামালো হালকা করে, স্টার্ট তখন দেওয়া। বললো যা বাড়ি যা, আমি আসি, পালিয়ে পালিয়ে কতক্ষণ বেরোবি, একটা তো কথা শুনিস না, যা, মা চিৎকার করছে, গিয়ে খাবারটা খেয়ে নে, ডাইনিংয়ে দোয়া রয়েছে, কাজের মাসি আসবে, থালাগুলো পড়ে থাকবে আবার কালকের জন্য, কাজের মাসি বিকালে আসে না জানিস না, যা বাড়ি যা। আমি বললাম বন্ধুদেরকে তোরা কি বাড়ি যাবি? বললো হ্যাঁ ভালো লাগছে না ভাই, গিয়ে দুটো খেয়ে দিয়ে ঘুমাবো, রাতে ঘুম হয়নি, কাঁপা ব্যথা, যাই ছাদেই বসে রোদটা পোয়াবো, শীতকাল। তা আমিও বাড়ি চলে যাই। মা দেখলাম কোনো কথা বললো না, মুখটা ভাতের হাঁড়ি করে আছে, গিয়ে দুটো খেলাম, খেয়ে আমি শুয়ে পড়ি। শুয়ে আমি ঘুমিয়ে পড়ি। যখন আমার ঘুম ভাঙে তখন মোবাইলে রিং হচ্ছে। আমি উঠে ফোনটা ধরে বললাম হ্যাঁ বল, কে রে, কী হয়েছে? ফোনটা আমি দেখিনি, কে জানি, বন্ধু বান্ধব ছাড়া কে করবে। আমাকে দেখলাম পিনাই ফোন করেছে। পিনাই বলল কিরে কাঞ্চন, কিছু জানিস? কত কিছু ঘটে গেছে ভাই। আমরা কি হয়েছে? পিনাইদের বাড়ির কাছে আবার ওই কাকার বাড়ি, মানে যে কাকা মারা গেছে। আমি বললাম কী হয়েছে? বলছে আর বলিস না, ওই কাকার মেয়েটা তো সেই পাগলের মতো করছে, কান্নাকাটি করছে, বলছে ঘর দিয়ে বেরিয়ে যাবো, মানে কী সব করছে যা তা। জানিস না আমাদের পাড়ায় লোকালোক কাণ্ড হয়ে গেছে, অনেক পাড়ার মহিলারা এসছে, মেয়েটাকে ঘরে আটকে রেখেছে। আসলে বাবা মেয়ে থাকতো তো, হয় এইটা যেটা হয়, শোক একটা। আমি বললাম ও আচ্ছা, আর কিছু? বললো বেরোবি না, আর একটা কথা আছে। আমি বললাম না এখন বেরোবো না, আধ ঘন্টা লাগবে, ফ্রেশ হব, তারপর মায়ের দেখি ভাবমূর্তি, তারপর বেরোবো, কেন মা মুখ ফুলিয়ে আছে। যাই হোক আমি উঠলাম, ওই বলাটাই ওই তোয়াক্কা করলাম না। উঠে দেখলাম মা টিভিতে কিছু একটা বাংলা ধারাবাহিক কি সিরিয়াল, যেটা প্রত্যেক দিনই টিভি চলে, কিছু চলে, দেখে, আমার অত মাথা ব্যথা নেই, দেখছে। আমি পাশ কাটিয়ে মাকে বললাম মা 50টা টাকা দাও তো। মা তো সেই হুড়মুড়িয়ে সোফা থেকে উঠে বললো 50 টাকা কী করবি তুই, এখন কি নেশা ধরেছিস নাকি? আমি বললাম আরে বাবা দুপুরে ভাত খাইনি, দাও না। ওহ পাড়ার মোড়ে কচুরি খাবো গিয়ে। বললো যা, ওখানে আছে। মা আমাকে বললো সোফার ওখানে কোণে রাখা আছে। বাবা দিয়েছিল মাকে পরের দিন ফুল ঠুল আনার জন্য 100 টাকা, বললো 50 টাকা নিয়ে যা। দুটো 50 টাকা ছিল, এই পকেটে ভরে নিই। মা দেখিও নি, দুটো 50 টাকা আমি নিয়ে বেরিয়ে যাই। যখন আমি রকে গেলাম, গিয়ে বসলাম, তখন দেখলাম এক 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 করে সব বন্ধুরা আসছে। আমাকে বললো কী রে, সারাদিন কি ঘুমাচ্ছিলিস, চোখ মুখ ফুলে গেছে? আমি বললাম আর বলিস না, কালকে মরা পুড়িয়ে এসছি তো, আরে গা হাত পা প্রচণ্ড ব্যথা ভাই, ভালো লাগছিল না। তোদেরও তো গা হাত পা ব্যথা ছিল। বলছে হ্যাঁ রে, আমাদেরও ভালো লাগছে না, কি করব বল, তাও তো কিছু করার নেই। গা হাত পা ব্যথা হলেও তো বেরোতে হবে ভাই, বাড়িতে বসে থাকলে হবে বল তো? বাড়িতে জানিস তো মা বাবা ক্যাঁই 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 করে। হ্যাঁ ছেলে হয়ে জন্ম হয়েছি তো, কী করব বল? আমি তখন বললাম হ্যাঁ তাও তো ঠিক, তবে আমার বাড়িতে এরকম হয় না জানিস, এরকম হয় না, কিন্তু ও আমার মা সারাদিন চিল্লায়, দেখ না 50 টাকা নিতে বলেছে, 100 টাকা নিয়ে এসছি। এইসব কথা বলছি, হঠাৎ করে পিনাই আসলো,
খবরটা পিনাই জানে, সম্ভবত আগে 2-4 জন যারা ছিল জানে না। পিনাই বলল, এই কাঞ্চন, হেই তোরা জানিস কি হয়েছে? কি? আরে কালকে অলোক কাকার পায়ে, সেই যখন কাকাকে পোড়াচ্ছিলাম, ওই মরার ছাই, মানে পুরো একদম গরম যে কাঠটা এসে পড়লো না, ওই কাকা নাকি আবোল তাবোল বকছে। আমরা বললাম, মানে আবোল তাবোল বকছে মানে? বলছে, হ্যাঁ মনে হয় কি অন্য কোনো কেস ভাই। এবার আমাদের শুরু হলো ভূত প্রেতের গল্প। আমরা বললাম, হ্যাঁ সত্যি তো, ওখানে দেখ আমরা লাইন দিয়ে 15-16 জন বসেছিলাম, ওখানে বসেছিলাম, রক মতো করা আছে, ধারে বসেছিলাম, কারোর কাছে আসলো না। ওই অলোক দাদার কাছে কেন আসলো বলতো? অলোকদার কাছে আমার মনে হয় কোনো ব্যাপার হবে। এবার বলি, আমাদের সন্দেহটা এই কারণে হচ্ছে, ওই অলোক দাদা, ওই হারু কাকা যে মারা গেছে বিষ খেয়ে, হারু কাকার সাথে প্রায় ঝগড়া হতো, ওই হারু কাকার সাথে খুব ঝগড়া হতো। পাশাপাশি বাড়ি ছিল, কোনো না কোনো কারণে ঝগড়া লাগতো। হারু কাকা 2-1বার মারতেও গেছে, ওই মরে গেছে, জানে বয়স্ক মানুষ, হ্যাঁ পাশাপাশি থাকে, গেছে, ওসব মাথায় রাখিনি। এবার ঘটনাটা ঘটে আমাদের আলোচনার মধ্যে, দেখছি অলোকদা আসছে হেঁটে, তখন আমরা বাড়ি ফিরবো, ওর আগে অনেক রকম ভূত পেত, ওই ভয়, মানে আমাদের সব ধারণা আমরা আলোচনা করছিলাম। যখন অলোকদা আসছে আমরা তখন বললাম, এই অলোকদা আসছে, সব চুপচাপ হাত টিপে টিপে বললো, অলোকদা আসছে, কিছু বলিস না, চুপচাপ থাক, অলোকদার মুখ থেকে শুনবো বিষয়টা কি। অলোকদা আসলো, অলোকদা বলছে, কিরে কালকে রাতে তো সব মরা পুরাতে গেলি হারুদাকে নিয়ে, শরীর টরীর ঠিক আছে? আমরা বললাম, হ্যাঁ ঠিক আছে, তুমি কেমন আছো? বলছে, না আমার ভালো আছি। বলে না, মানে একটা অন্য মনস্ক হয়ে যাচ্ছে, যেটা কোনোদিন আমরা ওই অলোকদার মধ্যে দেখিনি। কথা বলতে বলতে একটু অন্য মনস্ক হয়ে যাচ্ছে। যা হোক, আমরা যে যার মতো বাড়ি চলে যাই, অলোকদা ওখানে বসে থাকে একা। রাত যখন 12টা 5, খাওয়া দাওয়া করে ভাই একদম মুড়ি ফুড়ি দিয়ে শুয়ে রয়েছি, ঘুমাবো। আগের দিনের কথাটা ভাবছি, কি অবস্থা, আগের দিন হারু কাকা মারা গেল, মানুষের কোনো নিঃশ্বাসের বিশ্বাস নেই, আমরা শ্মশান ঘাটে ছিলাম, আর আজকে আমি শুয়ে রয়েছি, মানুষের কথা বলা যায় না, এইসব ভাবছি। হঠাৎ ফোন, আমি ফোনটা রিসিভ করতেই দেখলাম সৌরভ ফোন করেছে। সৌরভকে সারাদিন দেখিনি। সৌরভ বলছে, কাঞ্চন শুনেছিস কিছু? আমি, কি? হারু কাকাকে পাওয়া যাচ্ছে না, এই সরি কাঞ্চন, অলোকদাকে পাওয়া যাচ্ছে না। অলোকদাকে পাওয়া যাচ্ছে না মানে? এই তো আমরা যখন বাড়ি আসলাম, রকে বসেছিল, আমাদের সাথে কথা বললো। বলছে, কি বলছিস? দুপুর থেকে পাড়ায় কেউ দেখেনি। আমি বলছি, কি বলছিস? হ্যাঁ, তুই কোথায় ছিলিস? দুপুর থেকে পাড়ায় দেখিস? কী সব আবোল তাবোল কথা বলছিস? তুই পিনাইকে ফোন কর, দেখ। আরও 2-3 জন বন্ধুর নাম করি যারা ওই সময় ছিল, যখন অলোকদায় আসে, তখন ওরা, ও বললো আচ্ছা রাখতো। সৌরভ সবাইকে একে একে ফোন করে, তখন বলছে, হ্যাঁ আমরা তো বেলুর মঠে যখন ওই মোড়ের মাথায় বসে আড্ডা দিচ্ছিলাম, তখন তো অলোকদা আমাদের সামনে এলো। অলোকদা দুপুর থেকে নিয়ে এটা কী করে হতে পারে? বলছে, যা ওর বাড়ির লোকের সাথে কথা বলাবো। আমি, না না এত রাতের বেলা কথা বলাতে হবে না। বললো, তোরা আসতে পারলে আয়, অলোকদাকে খুঁজবো। আমরা রাতের বেলা যা হয়েছে আগের দিন আমরা কেউ যাইনি। আমরা বলে আমাদের শরীরে দিচ্ছে না, আর বাড়ি থেকে ভাই এখন বেরোতেও দেবে না। একদিন হয়েছে হয়েছে, এবার খোঁজার জন্য সকালবেলা পুলিশ থানা করতে হবে। কেস না করলে এসব কিছু হবে না, ডায়েরি কর আগে, জিটিভিটি করে তারপর দেখা যাবে, খোঁজাখুঁজি হবে। সকালের অপেক্ষায় রাতের বেলা আচমকা চমকা ঘুম হচ্ছে। পাড়ায় হচ্ছেটা কি? সকালবেলা আমরা পাড়ার লোক, তারপর অলোকদার বাড়ির বাবা মা, অলোকদার বোন, সবাই আমরা যাই। আমরা পাড়ারও ছেলে যাই, থানায় গিয়ে একটা আমরা ডায়েরি লিখাই, লিখিয়ে বাড়ি আসি। পুলিশ বলল, ঠিক আছে দেখছি, দুপুর থেকে কোথায় গেছে নেই, পরনে কী ছিল, বাড়িতে কীরকম কথাবার্তা বলেছে, কোনো খারাপ কিছু ইয়ে। তা আমরা না আর কেউ বলিনি যে আমরা রাত্রে 9টার পর দেখেছি, আমাদের কাছে এসেছিলো, বলিনি, বেকার, বুঝতেই তো পারছো হ্যারাসমেন্ট হবে, ডাকবে, কখন কি কি বলেছে, তোমরা যখন গেছো কোথায় ছিল, আমরা ওই জন্য কেউ কিছু বলিনি। আমরা এগুলো বলবো না, পুলিশকে ঠিক করেই যাই। আমরা রকে বসে বলছি, ভাই তাহলে রাতের বেলা কাকে দেখলাম? ভাই এসে কথা বললো, এই তো এখানেই বসেছিল, এইখানেই গাছের গোড়ায়,
কোথায় গেল? আর ওরা বলছে দুপুর থেকে নেই। বাড়ির লোক তো মিথ্যা কথা বলবে না, সৌরভ ভুল বলতে পারে। এটা কি করে হয়? তাহলে কি কোথাও ছিল দুপুরবেলা, মানে বেরিয়ে আমাদের কাছে এসছিল? কি ব্যাপার? সেই অলোকদাকে পাওয়া যায় না, পাওয়া যায় না, পাওয়া যায়। 2.5 দিনের দিন অলোকদাকে ওই শ্মশানে, যেখানে মরা পুরানো হয় বা হাড়ু কাকাকে যেখানে নিয়ে যাওয়া হয়েছিল, ওই শ্মশানে গঙ্গার ঘাটে অনেক যারা থাকে, ভিক্ষুক যারা ভিক্ষা করে, তারাও অনেকে না ওরকম শীতের সময় মুড়ি দিয়ে শুয়ে থাকে, বসে থাকে। এবার প্রত্যেকদিন লোক যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, কেউ তো দেখে না। অলোকদা ওই গঙ্গার পাড়ে ওরকম একটা চাদর মুড়িয়ে দিয়ে মুড়ে কুটিয়ে ওখানে শুয়েছিল। এবার মাছি বনবন করছে, কুকুর আসছে, কুকুর শুকছে। কুকুর তো সব বুঝতে পারে আগে না, ওরা কিন্তু সব কিছু টের পায় কখন কি হতে পারে। এবার ওরা যখন শুকছে, মাছি ঘুরছে, তো লোকে ভাবছে, অনেকে গঙ্গার পাড়ে আড্ডাও দেয়, অনেক ছেলেরা নেশা টেশা করতে যায়, মেয়েরাও বসে। তো বলছি এইটা এতক্ষণ ধরে শুয়ে রয়েছে, কেউ দেখেছে কি ব্যাপার? এবার পাড়ারও অনেকে গেছে ওখানে। এবার যেহেতু অলোকদার কথাটা নিয়ে সব জায়গায় একটা আলোচনা বসেছে, তখন মানে সন্দেহ করে বলছে কি, দেখ তো, এ নড়ছে না, চড়ছে না, আমরা এতক্ষণ ধরে এখানে বসে গল্প করছি, হা হা হি হি করছি, চা খাচ্ছি, সিগারেট খাচ্ছি, আমরা, এই লোকটা শুয়ে রয়েছে, কে রে ভাই? যখন ওই কাপড়টা সরায়, দেখছে অলোকদা পুরো এই পাশ থেকে গ্যাজা মতো উঠছে, গ্যাছলা মতো। অলোকদা দেখেই মনে হচ্ছে মারা গেছে। পুলিশকে ফোন করা হয়, পুলিশ সাথে সাথে আসে। পুলিশ এসে দেখে যে অলোকদা মারা গেছে। তখন বলছে, আমরা গিয়ে বললাম, এনারই তো আমরা মিসিং ডায়েরি আপনাদের কাছে লিখিয়েছিলাম। অলোকদা কি করে মারা গেল, ওখানে কিভাবে আসলো, আমরা কেউ জানি না। অলোকদার বিয়ের কথা চলছিল, দেখাশোনা চলছিল, সামনে বিয়েও ছিল, মানে পাকা কথা হবে আর কি, সব কিছু ঠিক হয়ে গেছিল। তাহলে অলোকদা ওখানে আসলো কেন? আর ভালো বাড়ির ছেলে, শিক্ষিত ছেলে, সে ওখানে ওরকম করে বা শুয়েই ছিল কেন? কি ব্যাপার, আমরা কিছু জানি না। পরে আমাদের পাড়ায় ওরকম হলো, পরপর দুটো বলে একটা বারের পুজো রাখা হয়েছিল, সবাই মিলে বারের পুজো রাখা হয় যখন, তখন যে ব্রাহ্মণ এসেছিল বলল, পাড়ার যত ছেলেরা আছো, মেয়েরা আছো, সাবধানে থাকবে, তোমাদের পাড়ায় দোষ পেয়েছে। পাড়ায় দোষ পায়, সেটা হচ্ছে ওই যে কাকা প্রথম মারা গেল, ওই কাকা মৃত্যুতেই দোষ পায়। কাকাকে যেহেতুই শ্মশানে অনেকটা রাত ঠান্ডার মধ্যে ফেলে রাখা হয়েছিল, মৃত্যু হলে ডেড বডি কখনোই কিন্তু ছেড়ে চলে যায় না, যতক্ষণ আগুনে ডেড বডি পোড়ানো না হয়। সেই ডেড বডির আত্মাটা ঘুরে বেড়ায়, সবটা দেখে, সবটা দেখে। তার মধ্যে ওনার তো কাজকর্ম ঠিক হয়নি, কোনো কাজকর্ম ঠিক হয়নি। এই ছিল ঘটনা, প্রথম গেল। আর একটা ঘটনা আছে খুব ছোট, সেটা হচ্ছে আমার সাথে ঘটেছিল, আমি তোমাদেরকে বলি। আমি একটা সময় ছিল 2016 কি 17, ঘটনাটা বলছি। হ্যাঁ, 2016 কি 17 হবে, এরকম একটা সময়। তখন আমার ওয়েটটা অনেক বেশি ছিল, অনেক বেশি। মোটামুটি তখন তখন মোটামুটি আমার ওয়েট ছিল 84, 84 ওয়েট ছিল। ডক্টর আমাকে বলেছিল যে আপনাকে সকাল বিকাল করে হাঁটতে হবে, যেটা এখনও বলেছে। আমার দ্বারা হাঁটা হয় না, কদিন গেছিলাম হাঁটতে, তোমরা দেখেছো শরীরের যা কন্ডিশন, আমি হাঁটতে পারি না। তো যাই হোক, তো ওই সময় আমি ডাক্তারের কথা মতো সকালবেলা 0.5 ঘন্টা, বিকেলবেলা 0.5 ঘন্টা করে হাঁটতাম। সকালবেলা আমি তখন কটা বাজে, 4টে উঠি, আমি একাই উঠতাম। 4টের সময় উঠে আমি হাঁটতে যেতাম। 4টের সময় কেন যেতাম এবার বলি। 4টের সময় লোক আমাদের এখানে বেরোয় না তা না, প্রচুর মানুষ বেরোয়, কিন্তু আমি সকাল সকাল যেতাম এই কারণে, আমার লজ্জা লাগতো, লজ্জা লাগতো যে এত সকালবেলা বেরিয়ে যদি আমি হেঁটে চলে আসি, এরকম আমার মতো হয়তো অনেকেই করে, যে আমাকে কেউ দেখতে পাবে না, আমি রোগা হয়ে যাব, লোকে ভাববে আরে রোগা হয়ে গেছে। কিন্তু আমি যে মর্নিং ওয়াক করছি বা ইভিনিং ওয়াক, সেটা আমি বেরোতাম প্রত্যেক দিন, সেটা লোকে দেখুক, অসুবিধা নেই। বিকেলে তো সবাই বেরোয়, ছেলের পড়া থাকতো, ওকে নিয়ে যেতাম কোচিং ক্লাসে, এটা কোনো ব্যাপার না, কিন্তু অত সকালে যেন লোক না দেখে।
যার কারণে আমি কিন্তু মোটামুটি ভোরবেলা বেরোতাম, 4টে 4:30। আর মানে ওখানে আশেপাশে লোক উঠতে উঠতে আমি এসে আমার বাড়ির যাবতীয় কাজ আমি করতাম। করে সূর্যর রোদ চড়া হওয়ার আগে আমার ঘরে পুজো শঙ্করধ্বনি বাজতো প্রত্যেক দিন। আমাকে পাড়ার লোক প্রতিবেশী বলতো যে কত সকালে ওঠো তুমি, এত সকালবেলা, শীত কি গ্রীষ্ম কি বর্ষা, তুমি চান করে পুজো দাও। আমি বলতাম হ্যাঁ। আর মানে তোমরা বিশ্বাস করবে না, আমি সন্ধ্যাবেলা হওয়ার আগে ফুল তুলে রাখতাম কুড়িগুলো, কেন অত ভোরে তো গাছে হাত ধোয়াটা উচিত না। সন্ধে সন্ধে হওয়ার আগে তুলে রাখতাম, ফুটে যেত, ও ফুল দিয়ে আমি পুজো দিতাম। এই হচ্ছে, এতদূর বললাম আমার বৃত্তান্ত, তোমাদের ব্যাখ্যা করলাম। এইবার বলি, একদিন সকালবেলা আমি বেরোই, প্রত্যেক দিন যেতাম তো, টাইম ঠিক মতো আমি দেখতাম না। আমি এরকম জানো তো, ও জানি বেরোচ্ছি পাড়া ঘরে হাঁটবো কি আর। তো সেরকমই আমি অনেক সকালে বেরোই, বাইরেটা অন্ধকার অন্ধকার। সেই দিন কপাল এত খারাপ, যখন আমি বেরিয়ে গলি দিয়ে হাঁটছি, ওই ভোরবেলা লোডশেডিং হয়ে গেল। পুরো মানে গলিতে যে লাইটগুলো দেওয়া থাকে পুরো অন্ধকার, ঘুটঘুট ঘুটঘুট করছে। আমি না কি বলবো তোমাদের, চোখে দেখতে পাচ্ছি না। আর আমি ফোন টোন নিয়ে যেতাম না, কারণ তোমাদের দাদাভাই বলতো সকালবেলা যদি ফোন টোন থাকে আর সোনা দানা সব খুলে রাখতাম, পড়তাম না সেরকম। হ্যাঁ বলছে, মানে জানো তো কি হতে পারে, প্রাণ বেঁচে গেলে ওই সোনার জন্য অনেক কিছু হয়ে যেতে পারে, ফোনের জন্য হতে পারে, স্মার্টফোন ওই সময়। তো আমি তার জন্য ফোন সোনা দানা খুলে যেতাম। এবার ফোন থাকলে কি ফ্ল্যাশ লাইটটা আমি অন করে যেতে পারবো, আমার সাথে এরকম কোনো সময় হয়নি। প্রথম গুটগুট করছে অন্ধকার, আমি না দেয়ালের মতো রীতিমতো দেয়ালে ধাক্কা খাচ্ছি, রাস্তা দেখতে পাচ্ছি না। কি মন গেল, আমি ভাবলাম না একটু দাঁড়িয়ে পড়ি। সাহস তো আমার প্রচুর, না মানুষ ভয় পাই, না ভূত ভয় পাই, না কোনো কিছু ভয় পাই। আমি দেয়ালে যখন ধাক্কা খাই, হাসিও পাচ্ছে বলতে, খুব ভালো করে মনে আছে, হাতের এই দিকটা আমার দেয়ালে লাগে। একটা এরকম টার্নিং ছিল, আমি না ওখানটা বুঝতে পারিনি, হট করে অন্ধকার হয়ে গেছে আলোর মধ্যে, আর রাস্তা পুরো আলো, মানে চোখে না ধাঁধা লেগে গেছে। আর ওখানটাই আমি ঘুরছিলাম, দেয়ালে ধাক্কা খেতে মনে আসলো আমি তো কিছুক্ষণ দাঁড়িয়ে পড়তে পারি। দাঁড়িয়ে পড়লে জানি অন্ধকারে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে চোখটা সয়ে যায়, আমি দাঁড়িয়ে পড়ি। তারপর কিছুক্ষণ পর দেখতে পাচ্ছি হালকা হালকা বাড়ি ঘর, দুপাশেই বাড়ি গলির। আমি আবার আমার মতো হাঁটছি। এবার ওই গলির ওখান থেকে আমি বলছি তোমাদের, সোজা গলি গিয়ে একটু বেঁকে যেতে হবে ডান দিকে, ওটা হাই রোড বেরোবে। আমি যখন সোজা গলি দিয়ে গিয়ে এই এবার গলি ধরে যাব তাহলে হাই রোড, আমি যখন ওই গলিটা ধরেছি, আমি লক্ষ্য করলাম কিছু কুকুর, ওই গলিটার ওখানে না বাড়িঘর নেই, বড় করে পাঁচিল দেওয়া রয়েছে, ওপারটা আম বাগান, আর এই পারে দোকান আছে, বাড়ি আছে অল্প ওই গলিটার মধ্যে, তারপরে রাস্তা। আমি দেখছি কুকুর চিল্লাচ্ছে খুব ওই আম বাগানের দিকে যেখানে পাঁচিল দেওয়া। তো কুকুরগুলো এত চিৎকার করছে, আমি বললাম বাবা কি ব্যাপার। আর যতই হোক না মেয়ে মানুষ, মানে মনের মধ্যে একটা কিরকম লাগে না, কি রে বাবা এত কুকুর চিল্লাচ্ছে, হঠাৎ করে চিল্লাচ্ছে। আমি ওই এই পাশে যে দোকানগুলো আছে, আমি দোকানের ওখানটা দাঁড়াই, আমার পিঠে না একটা ব্যাগ থাকতো, ব্যাগের মধ্যে জল থাকতো, আমি জল নিয়ে যেতাম, কারণ আমার জলটা ছোটোবেলায় আমি প্রচুর জল খাই, প্রচুর। আমি ওই পিঠ থেকে ব্যাগটা নামিয়ে জল, মুখটা খুলে ঢাকনাটা জল খাচ্ছি। যখন আমি জলটা এরকম মুখে দেব, আমি তখন দেখলাম এরকম, তো আমি দাঁড়িয়ে রয়েছি সামনাসামনি, আমার এই দিকে হচ্ছে পাঁচিলটা, আমি এরকম দাঁড়িয়েছি, মানে যেরকম আমি তোমাদের সাথে কথা বলছি ফোনের ওপারে রয়েছে পাঁচিল, পাঁচিলের ওপারে আমবাগান, আর আমি এরকম দোকানের কাছটা সেটের নিচে দাঁড়িয়ে আছি, দোকানটা খোলে, জিনিস টিনিস নিই। তো তখন তো বন্ধ, অন্ধকার, আমি জলটা এরকম মুখে এরকম দিতে গেছি, দেখলাম, বিশ্বাস করবে না, আমার গা কাটা দিচ্ছে, একটু ভালো করে দেখো। হঠাৎ একটা পা, একটা পা বেশ এরকম মোটা, পায়ের একদম পাথার ওপরটা বলছি, গোড়ালিটা এই রকম মোটা, পাটা বেশ বড়, বেশ বড়, তাও প্রায় ধরে নাও কতটা বলবো তোমাদের আমি,
এক হাত, একটা 5 ফুট 8 ইঞ্চি আমার হাইট, তার যদি এক হাত হয়, হাতটা বেশ লম্বা, বুঝতে পারছো, এক হাত পায়ের পাতা, ফর্সা টুকটুক করছে। আমি আর কিছু দেখতে পাচ্ছি না। আরটা যেন মানে তার শরীরের অংশটা আমি ওই মালাই চাকি পর্যন্তও দেখতে পাচ্ছি না, ওইটুকুনি। উপরটা যেন অন্ধকার, আকাশের দিকটা অন্ধকার। আমার না দেখে আমার ওই জল আমি আর গিলতে পারছি না, আমি ওরকম না তাকিয়ে রয়েছি। কিন্তু সে যেই হোক, সে একটা পা দিল পাঁচিলে, যেটা আমি দেখলাম, আর একটা পা তার দিল, সেটা হচ্ছে আমি যেই দোকানের কাছে দাঁড়িয়ে, সেই দোকানের যে ছাদের মাথা, ছাদের যে দোকানের ছাদ, ওর উপরে পা দিল, দিয়ে ওখান থেকে সোজা কোথাও মিলিয়ে গেল, চলে গেল, জানি না। কুকুরগুলোর চিল্লানো কমে গেল। আমি জলের বোতল বুকের কাছে এরকম করে ধরে নিয়ে ব্যাগ সহকারে সোজা ওখান থেকে রিটার্ন বাড়ি। সেদিন লাস্ট আমার হাঁটা, আমি আর ওর পরে হাঁটতে কোনোদিন বেরোইনি। সকালে লাস্ট হাঁটা। হ্যাঁ, আমার ছেলের সাথে আমি এই গত 15-16 দিন আগে একবার গেছিলাম, ওই তাও 6টার সময়। আর জোর করে ও নিয়ে গেছিলো, ওর পর থেকে আমি যাই না, কেন আমার শরীরে এত এনার্জি নেই, সত্যি কথা বলতে, যে সকালে এত রাত অবধি কাজ করে সকালে উঠে আমি হাঁটবো, পসিবল না আমার দ্বারায়। তারপর অদ্ভুতভাবে আমার না জ্বর এসছে, না শরীর খারাপ, কিছু হয়নি। কিন্তু আমি সারাদিন ভেবেছি, বাড়িতে মাকে ফোন করেছি, মাকে বলেছি যে আমি কি দেখেছি, কি হয়েছে আমার সাথে, সব কিছু আমি কাউকে বলতে পারিনি। তখন বাবা মা সবাই তারা বলল যেটা কি হতে পারে, জানি না। তারপর আমি অনেক কাউকে জিজ্ঞেস করি, যারা পণ্ডিত, যারা সাধু সন্ত আছে, এরকম মানুষকে যারা পুজো পার্বণ করে, তাদের যখন জিজ্ঞেস করি, তখন তারা বলে যে অ্যাকচুয়ালি যেটা তুমি দেখেছিলে সেটা কোনো খারাপ জিনিস ছিল না, ওটা কোনো ব্রহ্মদৈত্য ছিল। তুমি কোনো ব্রহ্মদৈত্যকে দেখেছিলে, ওটা ব্রহ্মদৈত্যের পা। খবর নিয়ে দেখো ওখানে কারোর বাড়িতে এরকম কোনো বড় বেল গাছ বা এরকম কোনো কিছু ওখানে আছে নাকি, এরকম কিছু খবর নাও। পরে প্রায় মাসখানেক পর আমরা খবর নিই, তখন জানতে পারি যে হ্যাঁ, ওখানে একজন ব্রাহ্মণ ব্যানার্জি বাড়ি আছে, আর তাদের বাড়িতে তারাও বলেছে যে ওনাদের বাড়িতে নাকি পিতৃপুরুষ যখন ছিল তখন থেকে নাকি ব্রহ্মদৈত্য বাস করে। তারা কখনো দেখেনি, তাদের যারা পিতৃপুরুষ ছিল তারা বলেছে, পৈতৃক বাড়ি সেটা, তারা বলেছে। এই ছিল আজকে আমাদের ঘটনা। দর্শক বন্ধু, দুটো ঘটনা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকে কমেন্ট পড়ছি না, আজকে কমেন্ট না পড়লাম, আগামীকাল পড়বো। সবাই খুব ভালো থেকো। এখনের মতো আসছি, বড় মায়ের আশীর্বাদ সবার মাথার উপরে থাক। শুভরাত্রি, টাটা।